আসসালামু আলাইকুম। বিশেষ কর্নার গ্রুপে অনলাইন ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে ক্রিস্টোফারের 11তম ক্লাস। আপনারা যারা আমার সাথে আছেন একটু আমাকে জানান যে সাউন্ডটা পাচ্ছেন কিনা। আমরা লাস্ট ক্লাসে শেষ করছিলাম কোন পর্যন্ত একটু দেখে আসি ব্যাকে। ইনফরমেশন কোশ্চেনস যাকে আমরা ডব্লিউএস কোশ্চেন দ্বারা বলছিলাম। আজকে থেকে শুরু হবে আমাদের পেজ নাম্বার 94 এর একটা পার্ট, এমবেডেড কোশ্চেন, অর্থাৎ যে কোশ্চেনটা একই সেন্টেন্সের ভিতরে দুইবার অর্থাৎ রিপিট কোশ্চেন আর কি, যাকে অ্যাডেড করা হয়। আমরা প্রথম থেকেই আসি। এমবেডেড কোশ্চেন কি আপনারা কিন্তু কেউ একটু ক্লিয়ার করলেন না, সাউন্ড পাচ্ছেন কিনা। যাই হোক, আমি দেখতেছি, আশা করি সাউন্ড পাচ্ছেন মনে হয়। এমবেডেড কোশ্চেন, তাহলে আসি এমবেডেড কোশ্চেন কি। An embedded question is one which is included, এই জায়গাটায় খেয়াল করবেন। An embedded question is one, embedded question হচ্ছে এমন এক ধরনের প্রশ্ন which is included in a sentence, যা একটা সেন্টেন্সের সাথে সংযুক্ত হয়। ট্যাগ কোশ্চেন না, কিন্তু ট্যাগ কোশ্চেনটা ভিন্ন। আমরা এমবেডেড কোশ্চেনের পরের টার্ম অথবা পরের ইয়াতে চলে আসবো ট্যাগ কোশ্চেনে। এবার আসেন, embedded question is one which is included in a sentence, একটা সেন্টেন্সে যুক্ত থাকে or another question, অথবা আরেকটা প্রশ্নের সাথেও যুক্ত হতে পারে। তার মানে হচ্ছে যে আমরা স্টেটমেন্ট, দ্যাট মিন্স ডিক্লারেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেশন দুটোতেই আমরা এমবেডেড কোশ্চেনের দেখা পেতে পারি। আমরা সামনে গিয়ে দেখবো কিভাবে পাই। The word order is not, দেখেন, the word order is not that of typical questions, অর্থাৎ টিপিক্যাল কোশ্চেন আমাদের হচ্ছে গতানুগতিক প্রশ্ন। আমরা যে আগে দুইটা দেখে আসছি, yes no question and information question, যাকে আমরা WH কোশ্চেন বলি, তার মতো নয়। except for subject question, খেয়াল করেন, the word order is not that of typical questions except for subject question। আমরা শুধু এখানে সাবজেক্ট কোশ্চেন ছাড়া আর কি প্রশ্ন আর, অর্থাৎ আমাদের যে ইয়েস নো কোশ্চেন, ইনফরমেটিভ কোশ্চেন ওই টাইপের নয়। এটা একটা ফলোইং রুল। আমরা পরের রুলটা দেখলে একটু ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট এখানে দেখেন এই এক্সাম্পলটাই, সরি আমি অনেক আগে গেলাম। এই এখানে যে এক্সাম্পল গুলো আছে, আর একটু উপরে যেতে হবে মনে হয়। এখানে যে এক্সাম্পলটা আছে কোশ্চেন, তাহলে কি বলতে, সাবজেক্টের পরে ভার্ব অথবা ভার্ব ফ্রেজ হতে পারে। আপনাদের ফ্রেজ মনে আছে কিনা অথবা ভার্ব ফ্রেজ মনে আছে কিনা? টোফেলের আর সম্ভবত 54 পেজে ভার্ব ফ্রেজ নিয়ে কথাবার্তা বলা আছে। ফ্রেজ হচ্ছে a group of words, verb phrase হচ্ছে a group of verbs with a single principal verb and one or two auxiliaries, one or two or more হতে পারে, auxiliaries থাকবে যেখানে। তাহলে আমি এমবেডেড কোশ্চেন যখন করব, দেখেন সাবজেক্টের পরে ভার্ব থাকবে, ভার্বের পরে আবার একটা কোশ্চেন ওয়ার্ড থাকবে, এরপরে সাবজেক্ট থাকবে। আমরা সাধারণত কোশ্চেন টাইপের যে প্রশ্নগুলো থাকে, অর্থাৎ কোশ্চেন টাইপ বলতে ইয়েস নো কোশ্চেন অথবা ইনফরমেশন কোশ্চেন, অর্থাৎ ইন্টারোগেশন করার সময় আমার এই কোশ্চেন ওয়ার্ডের পর সাবজেক্ট এবং কোশ্চেন ওয়ার্ড এর মাঝখানে আমাকে অক্সিলারি ভার্ব বসাতে হতো। আমি একটু এখানে এসে ব্যাখ্যাটা করব। এরপরে ভার্ব থাকবে এখানে। নোট, there must not be an auxiliary between the question word and the subject in an embedded question. আমি একটু এমবেডেড কোশ্চেন আসি। এই প্রথমটা হচ্ছে কোশ্চেন, জাস্ট কোশ্চেন কি, where will the meeting take place? আমরা জাস্ট এই লাইনটা যদি একটু খেয়াল করি, তাহলে অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্সে হওয়া উচিত ছিল the meeting, এর পরে হবে will take place, একটা জায়গার নাম মনে করেন থাকলো। কিন্তু এখন কোশ্চেন যখন করা হলো, আমরা জাস্ট এটাকে বলা হয় ইনফরমেটিভ কোশ্চেন বা ইনফরমেশন কোশ্চেন, অর্থাৎ কোশ্চেনকে আমরা ডব্লিউএস কোশ্চেন বলতে পারি। কোশ্চেনে অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে আনলাম। কিন্তু যখন আমি এমবেডেড কোশ্চেনে যাব, যেমন দেখেন এই স্ট্রাকচারটা এমবেডেড কোশ্চেনে ফলো করা হবে। কোনটা? সাবজেক্ট we haven't ascertained, তাহলে haven't ascertained এটা হচ্ছে ভার্ব ফ্রেজ, তার দুইটা আছে ভার্ব ফ্রেজ। where, দেখেন এখানেও where আছে, এখানেও where, এই where এর ভিতর কিন্তু পার্থক্য আছে।
অর্থাৎ এরপরে আমি কোশ্চেন করতে অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে আনি নাই, যেটা কোশ্চেন প্যাটার্নে ছিল, হোয়ার উইল দ্য মিটিং টেক প্লেস। তাহলে এখানে কিন্তু এমন হওয়ার কথা ছিল, যদি কোশ্চেনটা এমন হতো হোয়ার উইল দ্য মিটিং, তাহলে উই হ্যাভন্ট অ্যাসার্টেইনড হোয়ার উইল দ্য মিটিং টেক প্লেস, কিন্তু আনসারটা কিন্তু তা নয়। আনসারটা কেমন, অর্থাৎ এখানে এমবেডেড কোশ্চেন করার সময় আমাকে অতিরিক্ত কোশ্চেনের মতো করে অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে আনতে হবে না, কারণ সে ইন্টারোগেশন সেন্টেন্স নয়। নাম যদিও এমবেডেড কোশ্চেন, কিন্তু সে ইন্টারোগেশন নয়। এক্ষেত্রে কি হবে, সাবজেক্টের পরে ভার্ব অথবা ভার্ব ফ্রেজ, আর এরপরে বাকি অংশটা বসে যাবে। তাহলে এই স্ট্রাকচারটা আমরা ফলো করতে পারি। কি, সাবজেক্ট উই, হ্যাভন্ট অ্যাসার্টেইনড, ভার্ব ফ্রেজ, কোশ্চেন ওয়ার্ড হোয়ার, তারপর হচ্ছে কি সাবজেক্ট দ্য মিটিং, উইল টেক, এই যে এখানে যেরকম ছিল উইল টেক, উইলটা আগে ছিল, কোশ্চেন করতেছিলাম, এমবেডেড কোশ্চেন উইলটা পরে চলে যাবে এবং মূল ভার্বের আগে বসে যাবে। এরপরে প্লেস বসাই দিলাম। আরো একটা যদি আমরা দেখি পরেরটায় যদি যাই, কোশ্চেন, কেউ কিন্তু একটু জানালেন না সাউন্ড পাচ্ছেন কিনা। আমাদের ক্লাস হয়ে গেলে আবার দেখা যাচ্ছে যে সাউন্ডটা যদি না পান তাহলে তো আর এক মুসিবতে পড়ে যাব। আচ্ছা, এর পরের কোশ্চেনটা দেখি, হোয়াই ডিড দ্য প্লেন ল্যান্ড এট দ্য রং এয়ারপোর্ট। তাহলে কোশ্চেন করা হলো বিধায় এখানে ল্যান্ডেড ছিল, এখানে যেটা ছিল ল্যান্ডেড সেটা ইন্টারোগেশন করার জন্য অক্সিলারি ভার্বকে প্লেন সাবজেক্টের আগে আনলাম, তার মানে এটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন, দ্যাট মিন্স ইনফরমেশন কোশ্চেন। তাহলে এখানে কিন্তু আমি এমবেডেড কোশ্চেন, কিন্তু এটা নয় এমবেডেড কোশ্চেন। এবার দেখেন, দ্য অথরিটি ক্যান নট ফিগার আউট মানে বুঝে উঠতে না পারা, মেক আউট আর কি, তাই না, কোনো কিছুকে ফাইন্ড আউট করতে না পারা। কি, হোয়াই, এই যে এখানেও ছিল হোয়াই, এখানেও আসছে হোয়াই, দ্য প্লেন ল্যান্ডেড, দেখছেন এই জায়গাটা যদি খেয়াল করেন, দ্য প্লেন ল্যান্ডেড, কিন্তু এখানে ছিল কি ডিড দ্য প্লেন ল্যান্ড, আর বাকি সবকিছু কিন্তু সেম, এট দ্য রং এয়ারপোর্ট সেম। এখানে ইন্টারোগেশন মার্ক আছে, এখানে ইন্টারোগেশন মার্ক নাই। এটা কিন্তু কম্পিটিটিভ কোশ্চেনের জন্য বা কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। আবার আমি পরেরটা দেখি, যে কোশ্চেনের ক্ষেত্রেও কিন্তু একই রকম থাকতে পারে। The following rule applies if the embedded question is embedded in another question. তার মানে হচ্ছে যে এই এমবেডেড কোশ্চেন গুলো অন্য একটা প্রশ্নের সাথে সংযুক্ত যদি হয়, প্রথম যেটা আমরা করলাম তার থেকে এইটার বেশি এপিয়ারেন্স বেশি, এটা আমরা দেখতে পাই বেশি। যেমন দেখেন, অনেকেই করে ফেলে এই জায়গাটায়, ডু ইউ নো হোয়ার হি ওয়েন্ট, এই জায়গাটায় অনেকে কি করে, হোয়ার ডিড হি গো, হোয়ার ডিড হি গো। অর্থাৎ একই কোশ্চেনে আপনি ডাবল কোশ্চেন করতে পারবেন না। এমবেডেড কোশ্চেন হচ্ছে পরের অংশ, ডু ইউ নো, এটা একটা কোশ্চেন, এটা কি ধরনের কোশ্চেন, অক্সিলারি ভার্ব দ্বারা, তাহলে ইয়েস নো কোশ্চেন। এটা কি ধরনের কোশ্চেন, অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব, তাহলে এটাও ইয়েস নো কোশ্চেন। কিন্তু এখানে দেখেন, আমি যে হোয়ার অথবা হোয়াট এরপরে আমি কখনো অক্সিলারি ভার্বের সাবজেক্টের আগে আনি নাই, তাহলে কোশ্চেনের ভিতরে আবার কোশ্চেনের ভিতরে আবার কোশ্চেন, এই কোশ্চেনটাকে, এই অংশটাকে বলা হয় এমবেডেড কোশ্চেন। এই জন্য এখানে বলতেছে দ্য ফলোইং রুলস অ্যাপ্লাইজ ইফ দ্য এমবেডেড কোশ্চেন ইজ এমবেডেড, কার ভিতরে, ইন অ্যানাদার কোশ্চেন, আরেকটা প্রশ্নের ভিতরে। যেমন অক্সিলারি ভার্ব থাকবে এক্ষেত্রে আগে, সাবজেক্টের আগে, যেহেতু কোশ্চেনের ভিতর কোশ্চেন, তাহলে প্রথমটা অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে থাকবে, তারপর সাবজেক্টের তার ভার্ব থাকবে, এরপরে থাকবে কোশ্চেন ওয়ার্ড, যেটা শুরু হবে এমবেডেড এখান থেকে, এরপরে সাবজেক্ট ভার্ব, নট অক্সিলারি ভার্ব সাবজেক্ট তারপর ভার্ব, এটা কিন্তু নয়। আপনি অক্সিলারি ভার্ব সাবজেক্ট অর্থাৎ কোশ্চেন আপনি একবার করবেন, দ্বিতীয় অংশে আর প্রশ্ন করবেন না। যেমন কুড ইউ টেল মি হোয়াট, এখানে ছিল কি হোয়াট ইজ, তাই না, হোয়াট টাইম ইজ ইট, আমরা যদি করতাম হোয়াট টাইম ইজ ইট, তাহলে কোশ্চেনকে ডাবল করা হতো, যাকে আমরা রিডান্ডেন্সি বললাম। কুড ইউ টেল মি, এটা যদি অ্যাসার্টিভ যদি সেন্টেন্স হতো তাহলে আনসারটা এমন হতো, ইউ কুড টেল মি, ঠিক না। তাহলে আমি কুডটাকে সাবজেক্টের আগে নিলাম কোশ্চেন করার জন্য। ওয়ার্ডে যেরকম আছে সাবজেক্ট হোয়াট টাইম ইট ইজ, অর্থাৎ এই যে হোয়াট টাইম
কোশ্চেন ওয়ার্ডের পর সাবজেক্ট এবং ভার্বকে একদম ন্যাচারালি দিব, অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্সে যেভাবে হয়। এক্ষেত্রে আমি ইন্টারোগেশন আর এই অংশে করতে পারবো না। আমার মনে হয় ধরতে পারছেন। আমরা আরো একটু আসি ইলাবোরেশনে, কি বলতেছে নোট, নোটে দেখি একটু কি বলে। নোট, কোশ্চেন ওয়ার্ডস ক্যান বি, কোশ্চেন ওয়ার্ড কি হতে পারে, সিঙ্গেল ওয়ার্ডস হতে পারে, একটা শব্দ, যেমন হোয়াট, হাউ, হোয়েন, হোয়ার, এমন। অর ফ্রেজেস, অথবা ফ্রেজ হতে পারে, যেমন হাউ লং, হাউ অফেন, হাউ ফার, হোয়াট কাইন্ড, তাই না, হুজ বুক, এ ধরনের হতে পারে, সেগুলো দেওয়া আছে। ফ্রেজেস ইনক্লুডেড, যেমন হতে পারে হুজ প্লাস নাউন, তাহলে হুজ বুক, এই যে হুজ বুক, হুজ প্লাস নাউন, তাই না, হুজ পেন, এমন হতে পারে। হাউ মেনি, হাউ মাচ, হাউ লং, হাউ অফেন, হোয়াট টাইম, হোয়াট কাইন্ড, আরো সো অন, আরো অনেক কিছু হতে পারে। The professor didn't know, প্রফেসর এটা কিন্তু দেখেন ডিক্লারেটিভ সেন্টেন্স, এটা কিন্তু ইন্টারোগেশন নয়, দ্যাট মিন্স এটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইমিডিয়েট নয়, অ্যাসার্টিভ সেন্টেন্সে ইমিডিয়েট কোশ্চেন। The professor did not know how many students, এই যে how many students সাবজেক্ট, would be, এই would-টা কিন্তু how many এর আগে আসে নাই, তাহলে অ্যাসার্টিভ হবে। I have no idea how long the interview will the interview কিন্তু হয়নি। আবার দেখেন do they, এখানে কিন্তু অক্সিলারি ভার্বকে আগে আনছি, কারণ লাস্টে কি আছে, কোশ্চেন মার্ক আছে, তার মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিন্তু এমবেডেড এর ক্ষেত্রে কিন্তু আমি ডাজ দা বাস রান লিখি নাই, ডাজ দা বাস রান লিখি নাই, তার মানে হচ্ছে যে সাবজেক্টের পরেই ভার্ব আনতে হবে। ক্যান ইউ টেল মি হাউ ফার দ্য মিউজিয়াম ইজ ফ্রম, তাহলে এটাও ইন্টারোগেশন অথবা ইন্টারোগেটিভ কোশ্চেন, তাহলে আপনি এভাবে চলে যাবেন। I will tell you what kind of ice cream tastes best, তাহলে আমি কিন্তু অক্সিলারি ভার্বকে আইসক্রিমের আগে আনি নাই। The teacher asked us whose book was, whose book, এখানে আবার খেয়াল করেন, এবার বলতে পারেন যে স্যার যে whose book এর পরেই তো আবার কি আছে, এই যে অক্সিলারি ভার্ব আছে, on his desk, তাহলে এবার whose bookটা হচ্ছে এখানে সাবজেক্ট আর on হচ্ছে ভার্ব। সাবজেক্ট এই অর্থাৎ কোশ্চেন ওয়ার্ড মাঝে মাঝে সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে। নোট কি, there is no change in the order of subject position, questions subject position questions, because the question word is functioning as the subject, এই সাবজেক্ট পজিশন চেঞ্জ হয়নি, কোশ্চেন ওয়ার্ড সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। আবার পরের ইয়ারতে দেখেন, যেমন who will paint, এখানে কিন্তু who will paint that picture, will who কিন্তু আমরা দেই নাই, যদিও সাবজেক্ট হিসেবে কাজ করতেছে who। they can't decide who will paint, তাহলে এর whoটা সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। whose car is parked, whose car টোটালটা সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, আবার ইন্টারোগেশন হয়ে গেছে। the police can't determine whose car is parked, তাহলে whose car হচ্ছে এখানে সাবজেক্ট। আপনারা বাসায় একটু কষ্ট করে প্র্যাকটিসটা করিয়েন, আমরা মনে হয় মিনি টেস্টের দিকে চলে আসতেছি, সো ফার্স্ট ট্যাগ কোশ্চেন করার পরেই হয়তোবা মিনি টেস্ট আসতে পারে। আচ্ছা, একজনের কমেন্ট পাইলাম, তার মানে আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ারলি, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আসি ট্যাগ কোশ্চেন। এখন দেখেন আমরা যারা এই যে এখন ফেসবুকে যারা আছে আমরা দেখতেছি, যদিও আজকে ক্লাসে আমাদের উপস্থিতি কম, সমস্যা নাই, আস্তে ধীরে হবে, আপনারা পরে ভিডিও দেখে নেবেন, অসুবিধা নাই। তাহলে ট্যাগ, আর কারণ হচ্ছে আজকে ক্লাসটা আমরা হঠাৎ করে দিচ্ছি। ট্যাগ কোশ্চেনস দেখেন ফেসবুকে আপনারা কিন্তু এই ওয়ার্ডটার সাথে খুবই পরিচিত, কোনটা, ট্যাগ। হোয়াট ইজ ট্যাগ, ঠিক না? ট্যাগ কোশ্চেন, আমি যদি বলি যে ফেসবুকে আছে ট্যাগ ফটো অথবা ফটো ট্যাগ, তার মানে ফটোর সাথে একজন পার্সনকে অ্যাড করে দেওয়া। ট্যাগ অর্থ তাহলে আমি কি বলতে পারি, ট্যাগ অর্থ সংযুক্তি। আমি যদি উচ্চারণটা বাংলায় একটু ভিন্ন করতাম, ট্যাগ কি উচ্চারণটা যদি করতাম ট্যাগ, জাস্ট উচ্চারণ যদি করতাম ট্যাগ, তাহলে হয়তো ট্যাগ কোশ্চেন। আমরা সাধারণত বাংলায় যেটা বুঝি ট্যাগ মানে বাদ, আমরা কোনো কিছু বাদ দেওয়া, উৎসর্গ করা আর কি, ট্যাগ করা। আর ট্যাগ মানে সংযোজন। তাহলে দেখেন দুইটা উচ্চারণ দুইটা ল্যাঙ্গুয়েজে, একটা হচ্ছে ইংলিশে একটা হচ্ছে বাংলায়, দুইটা অর্থ ভিন্ন হয়ে যায় জাস্ট উচ্চারণের ক্ষেত্রে। ট্যাগ সংযোজন অর্থাৎ প্লাস, আপনি সংযোজন করবেন, আর ট্যাগ বাদ অর্থাৎ বিয়োজন, তার মানে উচ্চারণটা আমাকে ট্যাগ করা যাবে না, ট্যাগ কোশ্চেন নয়, ট্যাগ কোশ্চেন, ট্যাগ যুক্ত করা। তাহলে আমরা প্রশ্ন যুক্ত করব, কোথায় প্রশ্ন যুক্ত করব সেইটা নিয়ে আমরা আজকে কথা বলবো, যে ট্যাগ কোশ্চেন কি। আমরা কোনো একটা কথা বলা, যেমন আজকে অনেক গরম, আজকে অনেক গরম, অথবা আমি কোশ্চেন করলাম যে আজ খুব গরম, এরপরে বললাম তাই না, আমি প্রথম কথা কিন্তু বলে ফেলছি আজ খুব গরম, কারণ আমি গরম ফিল করতেছি। এবার আপনার মতামত নেওয়ার জন্য আপনাকে আমি কোশ্চেন করলাম তাই না,
এই তাই না দ্বারা আপনি ইয়েস নো আনসার অথবা হ্যাঁ না বলতে পারেন। আপনি আমার সাথে একমত হতে পারেন, দ্বিমত হতে পারেন, কোনো সমস্যা নেই। ট্যাগ কোশ্চেন কিন্তু কম্পিটিটিভ এক্সামে আসেই। খুব ভালোভাবে খেয়াল করবেন, আশা করি আমি কনসেপ্ট ক্লিয়ার করে দিতে পারবো যদি আপনারা আমার সাথে থাকেন। আমি শুধু এখান থেকে না, আমি আমার লেকচার থেকে আমি দেখাই দেবো। ইন আ ট্যাগ কোশ্চেন, আমি একটু এখানে পড়ি তারপর আমি লেকচারে যাই। ইন আ ট্যাগ কোশ্চেন দ্য স্পিকার মেক্স আ স্টেটমেন্ট। স্পিকার একটা স্টেটমেন্ট করে, বাট ইজ নট কমপ্লিটলি সার্টেন অফ দ্য ট্রুথ। কেন একটা সত্য সম্বন্ধে সে বিশেষভাবে, অর্থাৎ সে একদম কমপ্লিটলি কি নয়, সার্টেন নয়, নিশ্চিত নয়। So he or she uses a tag question to verify the previous statement. এই যে আগের স্টেটমেন্টকে ভেরিফাই করার জন্য, যেমন আজ খুব গরম, তাই না? এই তাই না কথা দ্বারা আমার আজকে গরমের অবস্থাকে কি করা হচ্ছে, ভেরিফাই করা হচ্ছে। সেটা ইয়েস নো যে কোনো হতে পারে। Sentences using tag should have the main clause separated from the tag by a comma. তাহলে আমি এটা একটু পরে আসতেছি, আমি দেখাবো। The sentence will always end with a question mark. অবশ্যই কোশ্চেন মার্ক দ্বারা শেষ হবে। Observe the following rules. আপনাকে এই রুলে আসার আগে আমি একটু নিয়ে যাই আমার রুল গুলোতে, একটু আমার সাথে আসেন। আমি যদি এখন এখান থেকে দেখাই ট্যাগ কোশ্চেন, তাহলে এই জায়গাটা যদি আমরা আসি, ট্যাগ কোশ্চেনটা কি? ট্যাগ কোশ্চেন আমি আগেই ওখানে পড়ে আসছি। আর ট্যাগ কোশ্চেন ইজ আ কোশ্চেন which we add to the end of a statement because আমরা ট্যাগ কোশ্চেন হচ্ছে কি সংযুক্তি প্রশ্ন আমরা বলতে পারি, অথবা প্রশ্ন জুড়ে দেওয়া বলতে পারি বাংলায় যদি বলি। ট্যাগ কোশ্চেন সংযুক্ত প্রশ্ন অথবা জুড়ে দেওয়া প্রশ্ন, আমরা যে প্রশ্ন অংশটা জুড়ে দেব সেইটা আর কি। কি বলতেছে? আর ট্যাগ কোশ্চেন ইজ আ কোশ্চেন, এটা এমন এক ধরনের প্রশ্ন which we add, যা আমরা সংযুক্ত করি to the end of a statement, একটা বর্ণনামূলক সেন্টেন্সে, যে কোনো একটা স্টেটমেন্টে। বিকজ কারণ, we would like to get, আমরা পছন্দ করি পেতে, কি পেতে? get an answer to our statement, আমাদের স্টেটমেন্ট বা আমাদের কোনো কথায় একটা উত্তর পেতে আমরা পছন্দ করি। এক্ষেত্রে আমরা কি করব? the tag question contains a subject or noun. ট্যাগ কোশ্চেনটা যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্টে প্রোনাউন হবে, যেমন ইট হতে পারে, হি হতে পারে, শি হতে পারে, দে হতে পারে, আরো সো অন। আমরা দেখাবো হুইচ মেসেজ দ্য সাবজেক্ট। মেসেজ মিন্স সাবজেক্টের সাথে সেটা কি করতে হবে? সামঞ্জস্য থাকতে হবে, অর্থাৎ ওর সাথে সংযুক্ত থাকতে হবে, ওই অনুসারে হবে। মেসেজ দ্য সাবজেক্ট অফ দ্য স্টেটমেন্ট এন্ড দ্য ভার্ব হুইচ মেসেজ দ্য ভার্ব ইন দ্য স্টেটমেন্ট। অর্থাৎ স্টেটমেন্ট, অর্থাৎ প্রথম যে অংশটা দেওয়া থাকবে তার ভার্বের সাথে ওইটাকে টেন্সের সাথে মিল থাকতে হবে। এবার আমি আরেকটু নিচের দিকে যাই। They are mainly used in speech when we want to, কখন আমরা ট্যাগ কোশ্চেন ব্যবহার করতে চাই। কনফার্ম দ্যাট সামথিং ইজ ট্রু অর নট, কোন একটা কিছু সত্য বা মিথ্যা, এটাকে আমরা অ্যাসার্টেইনড হতে চাই, আমরা শিওর হতে চাই, আমরা এশিওরড হতে চাই, কনফার্ম হতে চাই যে কোনো কিছু সত্য অথবা মিথ্যা। টু এনকারেজ আ রিপ্লাই ফ্রম দ্য পারসন উই আর স্পিকিং টু, যে ব্যক্তির সাথে আমরা কথা বলতেছি তার কাছ থেকে আমরা একটা রিপ্লাই পাইতে চাই, সে আনসার দিবে, সে ইয়েস হোক নো হোক, সে একমত হোক অথবা না হোক। এখন আমি যদি বলি যে ট্যাগ কোশ্চেনের কয়টা পার্ট, খেয়াল করেন একটু কষ্ট করে। ট্যাগ কোশ্চেনটা আসলে এরকম একটা প্রশ্ন থাকে, আমি আরো একটু ক্লিয়ার করে এখান থেকে বলি। এখান থেকে ট্যাগ কোশ্চেনের একটু দেখেন, এমন আমি যদি এখন বলি যে ট্যাগ কোশ্চেনের দুইটা পার্ট থাকে, আপনারা একটু এই জায়গাটায় যদি খেয়াল করেন, এই জায়গাটায় ট্যাগ কোশ্চেনের দুইটা পার্ট। এই যে এই পার্টটা, অর্থাৎ কমার আগ পর্যন্ত, আমি একটু কমাটাকে সেপারেট করে ফেলি যাতে বুঝাইতে পারা যায়। এই যে কমা পর্যন্ত, এই কমার আগ পর্যন্ত নাম দেওয়া হলো স্টেটমেন্ট। আমি এখানে স্টেটমেন্ট নাম দিয়ে দিলাম, দেখেন কমার আগ পর্যন্ত এটার নাম স্টেটমেন্ট। এবং কমার পরে যেহেতু আমি ইন্টারোগেশন অর্থাৎ ইন্টারোগেটিভ করব, আমি এই অংশটার নাম দিয়ে দিলাম ইন্টারোগেশন। সারা পৃথিবীর গ্রামাটিক্যাল রুল কিন্তু সেম। আপনি যদি একবার ভালোভাবে শিখতে পারেন তাহলে কিন্তু আপনার অন্য জায়গার জন্য কোনো মানে কোথাও কোনো গ্রামারে আল্লাহর রহমতে সমস্যা হবে না, সবার জন্য সেম রুল। খুব ভালোভাবে খেয়াল করতে হবে যে ট্যাগ কোশ্চেনের এই স্টেটমেন্ট অংশটা আপনাকে দেওয়া হবে বা দেওয়া থাকবে। উপরে কিন্তু কিছু শর্ত দেওয়া হয়েছে যে এই ট্যাগ কোশ্চেনের যে ভার্বটা থাকবে, স্টেটমেন্টের ভার্ব, এই ভার্বের সাথে মিল রেখে এখানে ইন্টারোগেশন ভার্ব চেঞ্জ হবে। আবার স্টেটমেন্টের সাবজেক্টের প্রোনাউনের সাথে মিল রেখে এখানে সাবজেক্টের প্রোনাউন হবে।
বা সাবজেক্টের সাথে মিল রেখে প্রোনাউন হবে, ঠিক আছে। আর আমরা খেয়াল করবো বাড়তে হচ্ছে নেগেশন অর্থাৎ নেগেটিভ আছে কিনা। তাহলে আমি যদি আপনাদের এভাবে বুঝাইতে চাই বা এভাবে বলতে চাই যে একটা ট্যাগ কোশ্চেনের কয়টা পার্ট, তাহলে কি বলবেন? দুইটা পার্ট। একটা পার্ট হচ্ছে স্টেটমেন্ট যেটা দেওয়া থাকবে, একটা পার্ট হচ্ছে ইন্টারোগেশন যেটা আপনাকে করতে হবে, অথবা প্রশ্নের যে চারটা গ্যাপ থাকবে ওই গ্যাপের থেকে সুটেবল যেটা সুটেবলটাকে আপনাকে ওখানে বসাতে হবে অথবা মার্ক করতে হবে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে এখন যে আমরা মূল কথায় আসবো, ট্যাগ কোশ্চেন করার রুল অথবা নিয়ম। মেইন রুলটাকে বলবো আমি একটাই মাত্র নিয়ম, এই নিয়মকে আমরা সামনের দিকে এক্সপান্ড করব অথবা ইলাবোরেট করব। সেই একটাই নিয়ম কি? স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ সেন্সে হয় অথবা অ্যাফার্মেটিভ ফর্মে হয়, ইন্টারোগেশনটা আমরা নেগেটিভ করব। কিভাবে নেগেটিভ করব সেটা বলতেছি আমি। আবার স্টেটমেন্ট যদি নেগেটিভ হয়, ইন্টারোগেশন অ্যাফার্মেটিভ করব। এখন নেগেটিভ যখন করব, স্টেটমেন্ট আছে অ্যাফার্মেটিভে, নেগেটিভ যখন করব তখন অক্সিলারি ভার্বের সাথে নেগেশন অর্থাৎ নট বা যাই থাকুক না কেন তাকে আমি কনস্ট্রাক্টেড ফর্মে করব। কনস্ট্রাক্টেড ফর্ম বলতে সংক্ষিপ্ত, যেমন ক্যান আছে আমরা কান্ট লিখবো, তখন ক্যান নট আর লিখবো না। যেমন ইজ আছে ইজন্ট লিখবো, ডাজ আছে ডাজন্ট লিখবো, এই ধরনের। তাহলে আমি এখানে একটু ইলাস্ট্রেট করি যে ট্যাগ কোশ্চেনের কয়টা পার্ট, দুইটা পার্ট, স্টেটমেন্ট এবং ইন্টারোগেশন। যারা স্টুডেন্ট পড়ান অথবা জুনিয়র লেভেলের স্টুডেন্ট পড়ান, এটা কিন্তু ক্লাস 19 এর একটা কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার সম্ভবত 9। তাহলে আপনারা যারা প্রাইভেট পড়ান অথবা প্রাইভেট ইংলিশ পড়াবেন, আপনাদের জন্য ইলাস্ট্রেশন করতে সুবিধা হবে অনেক ধরনের, একদম ইজিলি। যারা ইংলিশের না, নন ইংলিশ স্টুডেন্ট, তারাও কিন্তু এটাকে খুব ভালোভাবে এনগালভ করতে পারবেন বা কনজিউম করতে পারবেন। তাহলে আমি বললাম কি ট্যাগ কোশ্চেন দুইটা পার্ট, স্টেটমেন্ট এবং ইন্টারোগেশন। এখন হচ্ছে যে স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ, ইন্টারোগেশন নেগেটিভ, স্টেটমেন্ট নেগেটিভ, ইন্টারোগেশন অ্যাফার্মেটিভ, এই রুল ধরে বাকি যত রুল আছে ক্রিয়েট করা হয়। আমি যদি এবার আপনাকে ট্যাগ কোশ্চেনের স্টেটমেন্টে কি কি ধরনের কোশ্চেন গুলা পার্ট গুলো থাকবে আর আপনাকে কি ইনকোয়ারি করতে হবে, এলিমেন্টস রিকোয়ার্ড ফর মেকিং কোশ্চেন ট্যাগ, অর্থাৎ আপনি স্টেটমেন্ট থেকে কি কি এলিমেন্ট গুলো নেবেন, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব অবশ্যই থাকতে হবে। অক্সিলারি ভার্ব অবশ্যই থাকতে হবে, যদি না থাকে অক্সিলারি ভার্ব, মূল ভার্বের টেন্স অনুসারে এবং নাম্বার এবং পার্সন অনুসারে আপনাকে টু ডু ভার্বের তিনটা ফর্ম ডু ডাজ ডিড আপনাকে নিতেই হবে। এরপরে আপনাকে খুঁজতে হবে নেগেশন আছে কি না, যদি নেগেশন থাকে তাহলে বাদ যাবে, যদি না থাকে তাহলে কন্ট্রাক্টেড হয়ে অক্সিলারি ভার্বের সাথে সংযুক্ত হবে। গেল। এরপরে যে রুলটা আপনি দেখবেন সেটা হচ্ছে যে সাবজেক্ট ইন প্রোনাউন ফর্ম, অর্থাৎ স্টেটমেন্টে আমি একটু উপরে গিয়ে দেখাই, এই জায়গাটায় স্টেটমেন্টে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টের হবে প্রোনাউন ফর্ম, অর্থাৎ সাবজেক্টের নাউন আছে, মনে করেন রহিম, আপনি ইন্টারোগেশন পার্টে রহিম লিখতে পারবেন না, তখন লিখবেন আপনি হি। তাহলে আপনাকে অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টের প্রোনাউন ফর্মটা জানতে হবে, জেনে রাখতে হবে যে কোন প্রোনাউন কোন জায়গায় হয়। আপনাকে একটু এডিশনাল জিনিস দেখাই, যারা ইংলিশের না কিন্তু ইংলিশ পড়ান অথবা ছোটদের পড়ান বা আপনাদের হেল্পফুল হবে, যে এইন্ট 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 এর ইলাবোরেশনটা কিন্তু শুধুমাত্র এম প্লাস নট নয়। আমরা জানি ইজ প্লাস নট কিন্তু ইজন্ট জানি, কিন্তু ইজ প্লাস নট আমরা ম্যাক্সিমামই জানি না, কিন্তু ইজ প্লাস নট ইকুয়াল টু এন্ট হয়। আর প্লাস নট আরন্ট জানি, আর প্লাস নট যে এন্ট হয় এটা আমাদের অনেকেরই জানা নেই। হ্যাভ প্লাস নট হ্যাভন্ট জানি অথবা ডোন্টও জানি, কিন্তু হ্যাভ প্লাস নট যে এন্ট হয় এটা আমাদের মোস্ট অফ দা জানা নেই। হ্যাজ প্লাস নট হ্যাজন্ট জানি অথবা ডাজন্ট জানি, হ্যাজ প্লাস নট যে এন্ড হয় এটাও হয়তো বা আমরা জানি না, বা অনেকে জানতেও পারেন, জানলে ভালো। আমি এই জন্য আপনাদের রেফারেন্স দিয়ে দিলাম। রেফারেন্স হচ্ছে বাংলা একাডেমি ইংলিশ টু বাংলা ডিকশনারিতে গিয়ে আপনারা এন্ডটা খুঁজলে এর ইলাবোরেশনটা পড়লে আপনারা একদম সবকিছু পেয়ে যাবেন। তাহলে এবার আমি আবার আপনাদের একটু ব্যাকে নিয়ে যাই, কোন জায়গায় নিয়ে যাওয়া যায় আমি একটু দেখি কোনটা আছে। দেখেন এবার ট্যাগ কোশ্চেন করার জন্য আপনাকে কি জিনিসগুলো লাগবে, আমি একটু, আপনারা কি দেখতেছেন? আপনি দেখবেন সেটা হচ্ছে, মনে হয় শুনতেছেন।
আচ্ছা একটু আসি এবার, আমরা ট্যাগ কোশ্চেনের যে এলিমেন্ট গুলা বলছিলাম মনে আছে কিনা? অবশ্যই ট্যাগ কোশ্চেনে একটা অক্সিলারি ভার্ব লাগবে, অবশ্যই ট্যাগ কোশ্চেনে একটা নেগেশন খুঁজতে হবে, নেগেশন থাকলে বাদ যাবে, না থাকলে যুক্ত করতে হবে। আর এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার সাবজেক্টের প্রোনাউন। তাহলে প্রথমে যেহেতু আপনাকে অক্সিলারি ভার্ব লাগবে, আমি ভার্বকে ক্লাসিফাই করলাম, ভার্বকে আমি দুই ভাগে ভাগ করলাম, প্রথমে প্রিন্সিপাল এবং অক্সিলারি। তাহলে আমার যেহেতু কাজটা অক্সিলারি ভার্ব নিয়ে, তাহলে আমি অক্সিলারির দিকে আগাই, সামনের দিকে। অক্সিলারি ভার্বকে আমি আবার ভাগ করলাম প্রাইমারি অক্সিলারি এবং সেকেন্ডারি অক্সিলারি। সেকেন্ডারি অক্সিলারি আরেকটা নাম দিলাম মডেল অক্সিলারি ভার্ব। আপনারা আজকে একটু দেখে নিয়ে, এই মডেলের অর্থ কিন্তু ভিন্ন। MODAL, আমরা যদি এখানে AL দিয়ে করতাম মডেল, EL না দিয়ে, সরি AL না দিয়ে যদি আমি EL দিতাম, তাহলে কিন্তু নমুনা হয়ে যেত। আর এই মডেল অর্থ হচ্ছে বিভিন্ন ধরনের। আবার প্রাইমারি অক্সিলারিকে আমরা তিন ভাগে ভাগ করি, ভার্ব টু বি, ভার্ব টু ডু এবং ভার্ব টু হ্যাভ। ইলাস্ট্রেট করতেছি আপনাদের, আমি খুব বেশি একটা ইলাস্ট্রেট করব না। এরপরে আসেন টু বি ভার্বকে আমি আবার ভাগ করলাম, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এতদূর পর্যন্ত আপনার দরকার, বাকি তিনটে আপনার ট্যাগ কোশ্চেন দরকার হবে না, বি, বিং এবং কি বিন। আমরা এইটার উচ্চারণটা কিন্তু বিইং, বি এর সাথে আইএনজি, আমরা কিন্তু অনেকে বিং উচ্চারণ করি, বিং কিন্তু নয়, এটা কিন্তু বিইং। এরপর আসেন ভার্ব টু ডু, ডু, ডাজ, ডিড। ভার্ব টু হ্যাভ, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এগুলো বাদে এবার সেকেন্ডারি বা মডেল অক্সিলারির ভিতরে কে কে থাকে, সেটা হচ্ছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, লেট, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, অট টু। ইউজ টু, অট টু। ইউজ টু মানে অভ্যস্ত হওয়া, এটা আমরা সাধারণত পাস্টেও দিতে পারি। ought to, have to, has to, had to, had better, had rather, would better, would rather। দেখেন এখানে have to, has to, had to সম্ভবত আমি লিখি নাই, তাহলে আমি এখানে একটু লিখে দেই had to। তারপর আছে কি had better, had rather, would better, would rather। লাস্টের এই চারটাকে সেমি মডেল হিসেবে ধরা হয়। তাহলে আপনি এবার কোশ্চেন ট্যাগ করার সময় আপনি কি খেয়াল করবেন? আমি কিছুক্ষণ আগে বললাম যে ভার্বের কন্ট্রাকশন, এই যে ভার্বের কন্ট্রাকশন গুলা, এগুলো একটু দেখে নিবেন। আমি সব এখানে যদি আপনাদের ধরে ধরে বলতে যাই তাহলে অনেক সময় লাগবে। এই আপনারা এখান থেকে একটু দেখে নিবেন, অথবা কেউ স্ক্রিনশট রাখতে পারেন এই জায়গা থেকে। এরপরে আসেন, এই জায়গায় যারা আছেন এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারেন যে কন্ট্রাকশন কিভাবে করতে হয়, একদম সব কন্ট্রাকশন গুলো থাকবে, অথবা পরবর্তীতে ভিডিওটা দেখে লিখে নেবেন। এবার দেখেন ইউজ অফ প্রোনাউন ইন কোশ্চেন ট্যাগ, কোন সাবজেক্টের প্রোনাউনটা আমি কিভাবে নিব। সাবজেক্টটা স্টেটমেন্টে কি থাকবে, আমি বেস সাবজেক্ট মানে সাবজেক্ট ইন স্টেটমেন্ট, সাবজেক্ট ইন ট্যাগ অথবা কোশ্চেন ট্যাগ। তাহলে কি আসবে, যেমন নাথিং, এনিথিং, সামথিং, এভরিথিং এর সাবজেক্ট হিসেবে আনবো আমরা ইট। এখানে দেখেন এভরিওয়ান, এভরিবডি, সামওয়ান, সামবডি, এনিওয়ান, এনিবডি, নান, নোবডি, নো ওয়ান, নো ম্যান, নো স্টুডেন্টস, অথবা অল অফ দেম, সাম অফ দেম, এভরিওয়ান অফ দেম, মোস্ট অফ দেম, নান অফ দেম, এনি ওয়ান অফ দেম। অনেকগুলা বললাম, এগুলার সাবজেক্ট হিসেবে আনবো আমরা দে। আবার দেখেন দেয়ার এর সাবজেক্ট হিসেবে দেয়ার বসে যাবে, দ্যাট, ইট এবং দিস এর সাবজেক্ট হিসেবে ইট বসবে। লেটস এবং লেট আস এ আমরা যখন করব, দেখেন লেটস আর লেট আস, এখানে কিন্তু আজকে সাবজেক্ট হিসেবে ধরা হবে, কারণ ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক না? সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব লেট আগে বসে। আবার লেটস মানে হচ্ছে লেট এর সাথে ভার্ব, অর্থাৎ ভার্বের সাথে এই সাবজেক্টের কন্ট্রাক্টেড ফর্ম। লেটস মিন্স লেট আস, এক্ষেত্রে আমরা সাবজেক্ট হিসেবে আনবো উই। লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম, অথবা লেট আর কোন, লেট রহিম করিম এমন যদি হয়, আনবো আমরা সাবজেক্ট হিসেবে ইউ, তখন আমরা উইল ইউ লিখবো, আর এখানে শ্যাল উই লিখবো। এটা পরে আসতেছি, তাহলে এগুলো একটু দেখে নেন। কন্ট্রাক্টেড ভার্ব ইন সাবজেক্ট, সরি কন্ট্রাক্টেড ভার্বস উইথ সাবজেক্ট, যেমন আমরা এটাকে কি ইলাস্ট্রেট করব, আই এম, আই হ্যাভ, তাই না? আই উড, এটা কি উড না হ্যাড, এটা উডও হতে পারে হ্যাডও হতে পারে, ডিপেন্ড করবে তারপরে ভার্বের উপর। ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয় অবশ্যই উড, ভার্ব যদি ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হয় তাহলে হবে এটা হ্যাড। ঠিক একই রকম ভাবে হি অ্যাপোস্ট্রফি এস, এটা হি ইজও হতে পারে, হ্যাজও হতে পারে। যদি ইজ হতে হলে এর পরে ভার্ব যদি ভার্বের সাথে আইজি হয় তাহলে হি ইজ, আর ভার্বের পাস্ট পার্টিসিপল থার্ড ফর্ম যদি হয় এটা হচ্ছে হ্যাজ। এবার আপনাকে জানতে হবে কিছু ওয়ার্ড অথবা কিছু সাবজেক্ট, যে সাবজেক্ট গুলো সব সময় কি হিসাবে কাজ করে। দেখেন তো আগায় গেছি আমি,
যে সাবজেক্ট গুলো হচ্ছে নেগেটিভ, এই সাবজেক্ট গুলো হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্সে। যেমন সাবজেক্ট হতে পারে, ওয়ার্ড হতে পারে। হার্ডলি, স্কার্সলি, সেলডম, রেয়ার, বেয়ার, রেয়ারলি, লিটল, ফিউ, স্মল, নেভার, নিদার, নাথিং, নোবডি। এবার সাবজেক্ট আসতেছে নোবডি, নো ওয়ান, নান, নো ম্যান, নো স্টুডেন্টস, নান অফ, অথবা শুধু নো। এই যে যা যা আছে সব নেগেটিভ, এর পাশে সবগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ। এবার আমরা চলে যাই মূল কথায়, যে আমরা কিভাবে আনসার করব। মূল কথা এখানে 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 আমি অ্যানোটেশনের কাজটা করতে পারবো কিনা, করতে পারবো না। এখানে আপাতত অ্যানোটেশনের কাজ করতে পারবো না। আচ্ছা, আমি আপনাদের এখানে রুলের ভিতরে দেখাই দেই, রুলের ভিতরে গিয়ে দেখাই। সেটা হচ্ছে আমি লিখছিলাম কোথায়, এখানে। আমি এখানে একটু লিখে দেখাই এই জায়গাটায়। এবার আমরা শুরুতে আবার একটু সেই আগের জায়গায় চলে আসলাম। এই স্টেটমেন্ট বা এই জায়গাটা আমি একটু এখানে দেখাই আপনাদের এক্সাম্পল দিয়ে। এক্সাম্পলে আমি ট্যাগ কোশ্চেন করলাম, আমি লিখলাম হি প্লেস ক্রিকেট। সাপোজ, দেখতেছেন কিনা নাকি একটু বড় করব, একটু বড় করে দেই কারণ আপনাদের ভিজিবল হতে হবে। এবার দেখেন, হি প্লেস ক্রিকেট, আমি যদি লিখি হি প্লেস ক্রিকেট টিকিট যদি হয়, এখন পরীক্ষায় তো এত দূর থাকবে, আপনাকে তো আনসার করা থাকবে না ট্যাগ কোশ্চেনে। আপনার চারটা অপশন দেওয়া থাকবে, অপশনের ভিতর থেকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে রাইটটা। তাহলে আপনি এখানে আমার যে বলা আছে যে তিনটা, অর্থাৎ স্টেটমেন্টের ভিতর থেকে আপনি তিনটা জিনিস খুঁজবেন। প্রথম হচ্ছে অক্সিলারি ভার্ব। দেখেন তো এখানে অক্সিলারি ভার্ব আছে কিনা। আমি আরো একটা সেন্টেন্স পাশাপাশি লিখি, তাহলে আপনার জন্য আরো সহজ হবে। হি ক্যান প্লে ক্রিকেট, হি ক্যান প্লে ক্রিকেট। এবার দেখেন এই দুইটাকে আমি একসাথে নিলাম, পাশাপাশি রাখলাম। এবার দেখেন এই সেন্টেন্সটা যদি আমি দেখি, এখানে অক্সিলারি ভার্ব ক্যান প্লে আগে আছে, তার মানে হচ্ছে এখানে ক্যান হচ্ছে অক্সিলারি ভার্ব, যদিও মডেল অক্সিলারি ভার্ব। আর এখানে প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ প্লেস, এখানে অক্সিলারি ভার্ব নাই। তাহলে কোন সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে, কারণ অক্সিলারি ভার্ব ছাড়া আপনি ইন্টারোগেশন পার্ট করতে পারবেন না, অবশ্যই অক্সিলারি ভার্ব লাগবে। সেক্ষেত্রে প্লেস ভার্বের ভিতর থেকে আপনাকে অক্সিলারি ভার্ব বের করতে হবে। মনে রাখবেন, পৃথিবীতে যত প্রিন্সিপাল ভার্ব আছে তার ভিতরে একটা হিডেন অক্সিলারি ভার্ব আছে, ভার্ব টু ডু। এই টু টু ভার্বের তিনটা ফর্ম, ডু, ডাজ, ডিড। এখন এখানে যেহেতু আছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, মূল ভার্ব প্লে থেকে প্লেস আছে, আমরা মূল ভার্বের টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব করব ডাজ। দ্বিতীয় কাজটা করে, তাহলে আমি অক্সিলারি ভার্ব ফাইন্ড আউট করলাম কোথায়, স্টেটমেন্টের ভিতর থেকে। দ্বিতীয় কাজটি করব, এখানে নেগেশন আছে কিনা। দেখেন তো নেগেশন আছে কিনা, নেগেটিভ নাই, তাহলে নেগেটিভ আমি এর সাথে লিখবো নট। এই নটটাকে আমি কিন্তু এভাবে লিখবো না, এই নটটাকে লিখবো আমি কন্ট্রাক্টেড ফর্মে। তখন নট এবং ডাজ এর মাঝখানে যে এই গ্যাপটা আছে, গ্যাপটা থাকবে না, গ্যাপটা উঠে গিয়ে এখানে একটা অ্যাপোস্ট্রফি সিস্টেমে নট আসতে হবে। এইটাকে বলা হয় কন্ট্রাক্টেড ফর্ম। আমি যে ওখানে দেখাইছি ওগুলো একটু দেখে নেবেন। তাহলে আমার দুইটা কাজ করা হলো এখানে। দেখেন তো কি কি কাজ করছি আমি। একটা হচ্ছে অক্সিলারি ভার্বকে এখানে নিছি, নেগেশন নাই, নেগেশনকে কন্ট্রাক্টেড করে অক্সিলারি ভার্বের সাথে দিয়েছি, দুইটা কাজ। এবার তৃতীয় কাজ হচ্ছে সাবজেক্টের প্রোনাউন। এখানে সাবজেক্ট হচ্ছে হি, আমি লিখলাম এখানে যদি হতো রহিম। হি তো অলরেডি কিসে ছিল, প্রোনাউনে ছিল, আমি লিখলাম রহিম। রহিম নাউন, আপনি এখানে নাউন লিখতে পারবেন না, এখানে আপনাকেও আবার সেই হি লিখতে হবে, আর রহিম সাবজেক্টের প্রোনাউন ফর্মে ব্যবহার করবেন। তাহলে এই অংশটা হচ্ছে আপনার ইন্টারোগেশন, অর্থাৎ মূল কথা কোশ্চেন ট্যাগ। আপনার আনসারটা ক্লিয়ার হয়ে গেল। এখন যদি আমি এই সেন্টেন্সটাতে আমি যদি এমন করতাম যে রহিম ডাজ নট প্লে ক্রিকেট, আমি যদি এমন করতাম, তাহলে কি হতো, সেই সেম ভাবে যদি আমি যাই, তাহলে এখানে অক্সিলারি ভার্ব খুঁজবো, অক্সিলারি ভার্ব অলরেডি আছে, কারণ নেগেশন বা নেগেটিভ করতে অক্সিলারি ভার্ব লাগে। তাহলে স্টেটমেন্ট এখানে অ্যাফার্মেটিভ ফর্মে ছিল, এখানে স্টেটমেন্ট, এখানে অ্যাফার্মেটিভ ছিল, এখানে স্টেটমেন্ট নেগেটিভ ফর্মে, এবং অক্সিলারি ভার্ব অলরেডি আছে, আমাকে অতিরিক্ত কাজ করতে হবে না। আমি এই ডাজ অক্সিলারি ভার্বকে নিয়ে নিলাম ডাজ। নট যেহেতু আছে আমাকে নট আনতে হচ্ছে না, সাবজেক্ট হচ্ছে রহিম, তার প্রোনাউন নিব হি, তাহলে আমার আনসার হয়ে গেল।
এবার দেখেন এখানে অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব আছে কি ক্যান, আমি ক্যান অক্সিলারি বসালাম। সেকেন্ড যে জিনিসটা আপনারা খেয়াল করবেন এখানে নেগেশন আছে কিনা, নেগেশন নাই, তাহলে আপনি নেগেশন নেবেন। যখন নেবেন আপনি কিন্তু তখন এভাবে আনসারটা করবেন অ্যাপোস্ট্রফি এবং টি, কান্ট। কিন্তু খবরদার আপনারা কান্টটাকে কিন্তু এভাবে কেউ লিখিয়েন না, ডাবল এন, এই ডাবল এন অর্থাৎ এন একটা বাদ দিয়ে একটার সাথে অর্থাৎ ক্যানের সাথে অ্যাপোস্ট্রফি টি হয়ে যাবে। কান্ট লিখে তাহলে আমি দুইটা কাজ করলাম, একটা হচ্ছে ক্যান কে আনলাম আবার নট কে কন্ট্রাক্টেড করে নিলাম। এবার সাবজেক্টটা মনে করেন হি আছে, সাবজেক্ট মনে করেন রহিম, এখানে যদি রহিম থাকতো তাও প্রোনাউন আমরা হি নিতাম। এভাবেই হচ্ছে আমাদের আগাইতে হবে কি অ্যাফার্মেটিভ সেন্স, অ্যাফার্মেটিভ প্যাটার্ন, নেগেটিভ সেন্স, নেগেটিভ প্যাটার্ন। নেগেটিভ সেন্স বা প্যাটার্ন এখানে অ্যাফার্মেটিভ, সেম কথা। তার মানে হচ্ছে অক্সিলারি ভার্ব না থাকলে আপনাকে আনতে হবে শুধুমাত্র যখন ভার্ব টু ডু, অর্থাৎ ভার্ব টু ডু এর তিনটা ফর্ম ডু ডাজ ডিড, সাবজেক্টের নাম্বার এবং পার্সন এবং ভার্বের টেন্স অনুসারে আপনি এগুলাকে পরিবর্তন করবেন। এবার আমরা আবার চলে যাই সেই টোফেল, ক্লিপস টোফেলের আমরা যেখান থেকে করতেছিলাম। এইটুক শেষ করে আমি আজকে ক্লাস শেষ করে দিব। এবার আমরা একটু রুলে আসি, কোথায় আসি, এখান থেকে এই জিনিসগুলো খেয়াল করবেন। ইউজ দ্য সেম অক্সিলারি ভার্ব অ্যাজ দ্য মেইন ক্লজ, মূল ক্লজের ভিতরে যে অক্সিলারি ভার্ব ছিল সেটাকে আপনি ইউজ করবেন। যেমন হি ক্যান প্লে, তাহলে আমি ক্যান কে কান্ট করলাম। ইফ দেয়ার ইজ নো অক্সিলারি, যদি অক্সিলারি না থাকে ইউজ ডু ডাজ ডিড, আমি যাকে বললাম ভার্ব টু ডু, ভার্বের টেন্স পারসন নাম্বার অনুসারে করবেন। নাম্বার 2, ইফ দ্য মেইন ক্লজ ইজ নেগেটিভ, আমি নেগেটিভ অ্যাফার্মেটিভ প্যাটার্ন গুলো দেখাইছি। দ্য ট্যাগ ইজ অ্যাফার্মেটিভ, ইফ দ্য মেইন ক্লজ ইজ অ্যাফার্মেটিভ দ্য ট্যাগ ইজ নেগেটিভ। আশা করি বুঝতে পারছেন। ডোন্ট চেঞ্জ দ্য টেন্স, টেন্স চেঞ্জ করবেন না। স্টেটমেন্টে যে টেন্সে থাকবে, পাস্ট টেন্সে আছে আপনি ইন্টারোগেশন অফ পাস্ট করবেন, প্রেজেন্ট আছে প্রেজেন্ট করবেন, ফিউচার আছে ফিউচার করবেন। নাম্বার 4, ইউজ দ্য সেম সাবজেক্ট, একই সাবজেক্টে ব্যবহার করবেন তবে প্রোনাউন ইন দ্য মেইন ক্লজ এন্ড দ্য ট্যাগ, ট্যাগে আছে সাবজেক্ট একই রকম ভাবে কিন্তু সাবজেক্ট আছে নাউনে, যেমন আছে রহিম আপনি লিখবেন হি, কারণ প্রোনাউন। দ্য ট্যাগ মাস্ট অলওয়েজ কন্টেইন দ্য সাবজেক্ট ফর্ম অফ দ্য প্রোনাউন, ঠিক না? সাবজেক্টের প্রোনাউন ফর্মটা আপনি ব্যবহার করবেন। নেগেটিভ ফর্মস আর ইউজুয়ালি কন্ট্রাক্টেড, এই যে নট কে কন্ট্রাক্টেড সংক্ষিপ্ত। ইফ দেয়ার আর, ইফ দে আর নট, they follow the order, কি order, subject plus not, যেমন he saw this yesterday, তাহলে দেখেন এই সেন্টেন্স আমি তিনটা জিনিস খুঁজবো। প্রথম অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমি ডিড নিলাম, ঠিক আছে। আমি যদি এরপরে নেগেটিভ নাই আমি নিব এখানে নট, কিভাবে নিব, ডিডন্ট। কিন্তু আমি চাইলে কিন্তু এই নিয়মে করতে পারি, যেভাবে আমরা কনভার্সন অফ সেন্টেন্সে সাবজেক্টের পর নটটাকে রেখে দিচ্ছি, এটা তবে ট্যাগ কোশ্চেনে আপনার এটা করার দরকার, আপনি সবসময় কন্ট্রাক্টের ফর্মে করবেন, এই ফর্মে আপনার জন্য সহজ হয়ে যাবে, এই যে এই ফর্মটা। এরপরে আসেন দেয়ার ইজ, দেয়ার আর, এমন যদি হয় তাহলে দেয়ার সাবজেক্ট আমি কিন্তু আপনাদের অনেক কিছু আমার কাছে এলিমেন্ট আছে বা অনেক রুল গুলো আছে, আমি সময়ের কারণে এত কিছু দেখাইতে পারি না বা প্রত্যেকটা ধরে ধরে আমি করাইতে পারিনি। আমি এর আগে একটা আপনাদের গ্রুপে আমি একটা দিছিলাম, আমার ক্লাসের একটা ভিডিও দিছিলাম, আপনারা একটু ওইটা দেখে নিন, সম্ভবত ওয়াচ পার্টিতে দিছিলাম। দেয়ার ইজ, দেয়ার আর, ইট ইজ, এর সাবজেক্ট হিসেবে আমি নিব সুডো, সুডো বলতে সদ্য, অর্থাৎ এই যে যেরকম দেয়ার আছে দেয়ার বসাবো, যেমন ইট আছে ইট বসাবো, দ্যাট আছে ইট বসাবো, দিস আছে ইট বসাবো। আমি সংক্ষেপে আসলাম। নাম্বার 7 শেষ হয়ে যাবে। The verb have, maybe, have verb may be used as main, আপনি মেইন ভার্ব হিসেবে ইউজ করলে তাকে আপনি আবার কি হিসেবে ইউজ করতে পারবেন, ওই ভার্বকে অক্সিলারি হিসেবেও নিতে পারবেন, আবার মেইন ভার্ব হিসেবে ধরে অক্সিলারি ভার্ব ডু আনতে পারবেন। I have a new car, আপনি লিখতে পারবেন haven't I অথবা don't I, or it may be used as an auxiliary, যেমন John has gone, তাহলে have has দুই ভাবে ব্যবহার হতে পারে, প্রিন্সিপাল ভার্ব হিসেবে আবার অক্সিলারি হিসেবে। তাহলে এখানে কিন্তু আপনি আর হ্যাজ কে ডাজন্ট দিয়ে করতে পারবেন না, তাহলে কি করবেন, hasn't he। when it functions as a main verb in American English, the auxiliary verb তখন have has অনুসারে আমেরিকান ইংলিশে ডু ডাজ ডিড বসে, কিন্তু ব্রিটেনে কিন্তু তারা I have a new car, এই যে I have a new car, ব্রিটেনরা অথবা ব্রিটিশরা কিন্তু haven't I লেখে, কিন্তু আমেরিকানরা এখানে মূল ভার্ব ধরে অক্সিলারি ভার্ব নাই ডু নিয়ে লেখে don't I, এই সেই কথাটা এখানে বলা হলো। যেমন এবার আমি একটু ফার্স্ট চলে আসি, আর বেশি একটা নাই, এই জায়গাটা আসি কি
দেয়ার আর আছে, নট নাই, আরন্ট দেয়ার। দেখেন ইট ইজ রেইনিং, তাহলে ইজটা এটা কিন্তু ইজ হবে কারণ রেইনিং আছে। যদি এখানে রেইনড হতো তাহলে এটা হ্যাজ হতো, তাহলে ইজন্ট ইট, ইট ইজ, it isn't আছে, is it? The boys don't, boys plural, don't আছে তাহলে do they? You and I, তার মানে প্লুরাল, I এর সাথে যখন you হবে তখন হয়ে যাবে we, আর talked আছে didn't we। You won't be, won't আছে will you। Jill and Joe দুইজন কিন্তু, তাহলে হবে they, তাহলে have been, have আছে haven't they। You have two children, have আছে তাহলে আমি haven't you বসাইতে পারি। You have two children, haven't you? ব্রিটিশ, কিন্তু এখানে আমেরিকানে কি করা হলো, have কে মূল ভার্ব ধরে do নেওয়া হলো, do থেকে do এর সাথে not নেগেশন এবং you। In British English কি করতে পারবেন, you would be correct to say you have to English, haven't you? দেখছেন আমি এই যে আগে যেটা বলছিলাম haven't you। On TOEFL quiz test standard American English you must use a form of do, ওই যে do ফর্মটা ব্যবহার করবেন এখানে কখন, if have is the main verb in the sentence, she has an exam today, doesn't she? আর am a British করলে করতো hasn't she। টেক কোশ্চেনের এক্সারসাইজ আছে, এর পরের টপিকে আমরা আসবো নেক্সট ক্লাসে, সেটা হচ্ছে যে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট, খুবই দরকার হবে। আমি একটু চাচ্ছি যে আপনাদের তাড়াতাড়ি শেষ করতে, কারণ আমি মাঝে মাঝে আসলে সমস্যায় পড়ে যাই পারিবারিকভাবে। তাহলে ঠিক আছে, আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করলাম। দেখি আগামীকালকে যদি ক্লাস আমি দিতে পারি অথবা শনিবার যদি দিতে পারি, আপনাদের অবশ্যই তার ক্লাস দেওয়ার 2-3 ঘন্টা আগে জানাবো। আমি কি অনেক আগে থেকে জানাইতে পারতেছি না, ঠিক আছে? ওকে, তাহলে আপনারা এই ভিডিওটা প্রয়োজনে আবার একটু দেখে তারপর সবকিছু ক্লিয়ার করেন। কোনো কোশ্চেন থাকলে ট্যাগ কোশ্চেন এবং ইমিডিয়েট কোশ্চেন সংক্রান্ত আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস অল, আসসালামু আলাইকুম।